চারিদিকে শুধু বরফ বরফ আর বরফ, পুরো স্বর্গের ভিতর দিয়ে যাচ্ছে গাড়ি। এই দেখুন কি অবস্থা। আমাদের ড্রাইভার একটা গল্প বললেন, এই পাহাড়ে একজন ড্রাইভার এই যে হাসা দেখতে পাচ্ছেন, এগুলো এই যে মাঠের যে জলটা এই ঠান্ডায় জমে বরফ হয়ে গেছে। সামনের লরিটা মনে হচ্ছে ফেসে গেছে। এই কুকুরটা কিরকম ওদেরকে সাইড করে দিচ্ছে, দেখুন প্রকৃতির নিজের হাতে তৈরি ভাস্কর্য। কি জানি এবার বরফ এত কম কেন। লাচুংলা 16,616 ফুট উচ্চতায়। গুড মর্নিং ফ্রম সমরেডি। এই হচ্ছে লেক সমরেডি। কালকে চকচকে নীল আকাশ ছিল, কিন্তু আজকে সকালে একটু হালকা হালকা মেঘ রয়েছে। দূরের পাহাড়গুলোর উপরে পুরো বরফ ঢাকা, আর এই দেখা যাচ্ছে স্বচ্ছ নীল জলের লেক সমরেডি। প্যাংগং লেক সব থেকে বড় লেক, কিন্তু প্যাংগং লেকের পুরোটা কিন্তু ভারতবর্ষে নয়, কিছুটা ভারতবর্ষে, বেশিরভাগটাই চীন দেশে, মানে তিব্বতে। এই সমরেডি 26 কিলোমিটার লম্বা লেক, 3 থেকে 5 কিলোমিটার করে চওড়া, পুরোটাই কিন্তু ভারতবর্ষে, এবং এটা মিষ্টি জলের লেক। আমরা কালকে ছিলাম হোটেল লেক ভিউ। আমাদের রুমের জানলা থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। তবে এই প্যাংগং, হানলে আর সমরেডি এই তিনটে জায়গাতেই কিন্তু থাকার ব্যবস্থা বলতে কোনো রকমে রাতটুকুনি কাটানো, বিছানা বালি সেসব নিয়ে কোনো কমপ্লেন হবে না, খুব সুন্দর। কিন্তু যে দুটো মেন অভিযোগ, সেটা হচ্ছে রাত 10টার পরে সব জায়গাতেই, 10টা নয় 11টার পরে সব জায়গাতেই কারেন্ট চলে যায়। তার ফলে আমার তো অনেকগুলো ডিভাইস, সেগুলো চার্জ দেওয়াটা বেশ সমস্যা, এবং সকালে গরম জলটাও বেশ অসুবিধে। আমাদের এখানে 6টা থেকে গরম জল আসে, কিন্তু সে তো এখনও সেইভাবে জল পড়ছে না, কারণ যে ঠান্ডা, কালকে রাত্রে এখানে ঠান্ডা ছিল -3 ডিগ্রি। এই যে হাসা দেখতে পাচ্ছেন, এগুলো এই যে মাঠের যে জলটা সেই ঠান্ডায় জমে ফ্রস্ট হয়ে গেছে, বরফ হয়ে গেছে। একইভাবে এই পাইপের জলগুলো জমে বরফ হয়ে যায়, তাহলে এই গরম জলটা সকালবেলায় পাওয়াটা দেরি হয়। আর যেটা হয়, ওই কারেন্ট যেটা আসে সন্ধ্যেবেলায় 7টায় কারেন্ট দেবে, সন্ধ্যে 7টা থেকে রাত 11টা, এই 4 ঘন্টার মধ্যে যা করার করে নিতে হবে। হানলে এবং সমরেডি কোথাও কিন্তু সকালবেলায় কারেন্ট দেওয়ার কোনো ব্যবস্থা নেই, কিন্তু প্যাংগংয়ে আমরা যেখানে ছিলাম, সেই প্যাংগংয়ে গোগ্রিন কটেজে ওরা কিন্তু সকালবেলাতেও ইলেকট্রিসিটিটা সাপ্লাই দিয়েছিল। কালকে প্রচুর ঠান্ডা ছিল, মানে টুপিটা পরেই শুয়েছিলাম, আর সকালে চান করতে পারিনি। মাথার চুলটা পুরো তেল দিয়ে, আগেকার দিনেতেই মায়েরা আঁচড়ে দিত, সেই রকম চুলটা হয়ে আছে। আমাদের লাগেজ গাড়ির উপর তোলা হচ্ছে। আমরা এখান থেকে বেরিয়ে আজকে রাতে থাকবো জিসপাতে, কালকে জিসপা থেকে যাব মানালি। এই জানলা খুলে এই দেখুন লেকের কতটা ভিউ আমাদের লেক ভিউ হোটেল থেকে দেখা যাচ্ছে। 7:46 আমরা সমরেডি থেকে রওনা দিলাম জিসপার উদ্দেশ্যে। দেখা যাক আমরা কটায় পৌঁছাই। শেষবারের মতো সমরেডি লেককে একবার দেখে নিচ্ছি। আবার কবে আসবো জানি না, 2019-এ এসেছিলাম, তারপরে আবার এই 2025-এ এসেছি। সকালের নরম আলো এসে ছড়িয়ে পড়েছে সমুদ্রের লেকের জলে, অপূর্ব সুন্দর। আগেরবার যখন এসেছিলাম তখন এই রাস্তাটা কিন্তু তৈরি হয়নি, পাথুরের রাস্তা ছিল, তার উপর দিয়ে এসেছিলাম। এখন কিন্তু পুরো ব্ল্যাক টপ রোড হয়ে গেছে। এই হলো সমরেডি লেকের শেষ সীমানা। এখান থেকে আমরা যাব সুমদো থেকে পুগা হয়ে আমরা সোকার হয়ে যাব জিসপার দিকে। মাঝখানে অনেক কিছু আছে। এখানে কিছু সরকারি কটেজ রয়েছে, কিন্তু এগুলো কেন রয়েছে সেটা আমাদের ড্রাইভার সাহেব ঠিক বলতে পারলেন না, কিন্তু বললেন যে এগুলো সরকারি। এই সামনের গাড়িটা WB02 AM 7307 ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। এই সাদা সাদা যেগুলো দেখছেন, এখানে এই ছোট্ট নালাটা যেটা যাচ্ছে তার জলগুলো জমে বরফ হয়ে গেছে। এই দেখুন সামনে এখানেও। ছোট্ট লেকটা কালকে আমরা যখন বিকেলে আসছিলাম সমরেডির দিকে, এই লেকটার পাশ দিয়েই আসছিলাম, তখন এটা সূর্যের আলো পড়েছিল, কি দারুণ লাগছিল। এই লেকটার ওপাশটা অনেকটা বরফ হয়ে আছে, কালকেও দেখেছি বরফ হয়ে আছে, আজকেও দেখতে পাচ্ছি বরফ হয়ে আছে। দেখুন ভেড়ার পাল নিয়ে সকালে চড়াতে বেরিয়েছে।
এখানে পাহাড়ের ঢালে যে ঘাসগুলো হয়েছে মনে হচ্ছে যেন ধান জমিতে যা ধান রোয়া হয়েছে, মানে ধানের চারাগুলোকে লাগানো হয়েছে। ধানের চারা লাগানোটাকে বলা হয় ধান রোয়া। মনে হচ্ছে কেউ যেন পাহাড়ের গায়ে এরকম ঘাস রুয়ে দিয়েছে। आपका शुभ नाम? शेरिंग। और आप ये टेम्पो तो चलाते ही हो, इसके साथ इनोवा वाइलो ये गाड़ी भी आप चलाते हो ना? सारा गाड़ी चला। अगर कलकत्ता से कोई आए आपके साथ कांटेक्ट करे, जी। उसको आप ऐसे घुमा सकते हो ना? हाँ, पूरा सर। वो आपको साथ कांटेक्ट कैसे करे? आपका फ़ोन नंबर? मेरा फोन नंबर लीजिए। हाँ बोलिए। 9906993655। थैंक यू सरिंग जी। यू आर वेलकम सर। এই যে প্রেয়ার ফ্ল্যাগ লাগানো ছিল যেটা, এটা খুব একটা উঁচু পাস না, এটা সমুদ্রের পাস। এখানে প্রেয়ার ফ্ল্যাগ লাগানো আছে এবং এই জায়গাগুলোকে এখানকার যারা ড্রাইভার তারা পুরো ক্লকওয়াইজ পাক খান, মানে আসার সময় ওই ওপাশে যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে আসবেন, যাওয়ার সময় দিকটা দিয়ে যাবেন, তাহলে একটা ক্লকওয়াইজ ওটাকে এক পাক খাওয়া হলো। আমরা কিন্তু অনেকটা নিচে নেমে এসেছি, সমুদ্রটি 14,836 ফুট উচ্চতায়, কিন্তু পাক খেতে খেতে আমরা অনেকটা নিচে নেমে এসেছি এবং এখানে বেশ অনেক সবুজের ছোঁয়া। একটা নালা চলে যাচ্ছে, তার আশেপাশেই সুন্দর ঘাস গজিয়েছে, ছোট ছোট ঝোপ সেটাও রয়েছে। সামনে রোড ব্লকেজ। এই যে দুটো কুকুর আছে না, এই কুকুরগুলো ভেড়ার পাড়গুলোকে পাহারা দিয়ে নিয়ে যায়। এই কুকুরটা কীরকম ওদেরকে সাইড করে দিচ্ছে দেখুন। এই যে গাছগুলো সুন্দর একটা মায়াবী রং, গাছগুলোর নেটের মধ্যে রয়েছে, তার মানে হয়তো এগুলো বসানো হয়েছে। এই যে পাহাড়ের গায়ে কয়েকটা ঘর লাগানো রয়েছে, ছবির মতো লাগছে। এটাই হচ্ছে সুমদো। এখান থেকে আমাদের রাস্তা, কালকে কিন্তু আমরা এই রাস্তা দিয়ে এসেছি, আজকে কিন্তু এই সুমদো থেকে আমাদের রাস্তা বেঁকে যাবে পুগা ভ্যালির দিকে। কালকে আমরা ওই দিক থেকে এসেছিলাম, আজকে আমরা চলে যাব এই দিকে। এগুলো কিন্তু নুন, এগুলো কিন্তু বরফ নয়। এই যে সামনে যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে না এই সালফার পাওয়া যায় এখানে প্রচুর, সেই সালফার থেকে দেশলাই কাঠি সেটা বানানোর ফ্যাক্টরি, কিন্তু পরে দেখা গেছে এত সালফার এখানে নেই। এই যে ফ্যাক্টরিগুলো, এইটা হচ্ছে সালফার ফ্যাক্টরি। এখনও কিছু সালফার উত্তোলন হচ্ছে বটে, কিন্তু সেটা প্রচুর মাত্রায় নয়। যেখানেই সালফার থাকে সেখানেই কিন্তু হট স্প্রিং থাকার সম্ভাবনা বেড়ে যায়। জল সালফারের সংস্পর্শে সেই জলটাকে ফুটতে থাকে, গরম হয়ে যায়। ঠিক তেমনি এখানেও রয়েছে হট স্প্রিং। আমাদের গাড়িগুলো একে একে এসে এখানে দাঁড়াচ্ছে, আমরাও দাঁড়িয়েছি। এটা হচ্ছে হট স্প্রিং। ওই দেখুন জলটা লাফিয়ে লাফিয়ে উঠছে, দেখতে পাচ্ছেন? নিচে সালফার আছে, গরম জল। এই যে হট স্প্রিং, তার সামনে দিয়ে কিন্তু একটা এই জলের ধারা বয়ে চলেছে। এই জলের ধারাটা পেরিয়ে আপনাকে যেতে হবে। ওই যে সামনে ওই জায়গাটায় লাফিয়ে ওই জায়গাটা পেরোতে পারেন। এরকমভাবে জলটা পেরিয়ে পেরিয়ে যেতে হবে। এই যে ভ্যালিটা, এর নাম পুগা ভ্যালি। পুগা ভ্যালি হট স্প্রিং। বেশ কিছু ইয়াক এখানে চড়ে বেড়াচ্ছে। ওই রাস্তায় আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে, সেখান থেকে প্রথম যে জলটা সেটা তো পেরিয়ে এলাম, কিন্তু এরপরে এখানে জলটা অনেক চড়া, এটা পেরোনো যাবে না। এখান থেকে নিকনের Z30-তে জুম করে দেখাই। এই যে জলটা, এই জলটা পেরিয়ে ওদিকে যাবে না, এগুলো কিন্তু মার্সিল্যান্ড, মানে যেখানে যেখানে পা বসে যাবে। দীপঙ্কর জুতো খুলে প্যান্ট গুটিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ওই সামনে একদম এক হাঁটু কাদার মধ্যে। যেখানে বেশি বেশি গাছ আছে সেইগুলো দিয়ে এসো। চলো এবার আমরা ওখান থেকে ফিরে যাই। ওই হট স্প্রিংয়ের কাছ পর্যন্ত কিন্তু আমরা পৌঁছাতে পারলাম না। পুগা ভ্যালি দেখে আমরা আবার এগিয়ে চলেছি সামনের দিকে।
সোমোরেডি থেকে এখন আমরা এসেছি সোকাল লেকের ধারে। এই যে লেকটা, এই লেকটা কিন্তু পুরোটাই নুনে ভর্তি, জলের থেকে নুন এখানে বেশি। এই যে সামনে সাদা মতো যে লেকটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সোকাল লেক। এই পুরো লাদাখ অঞ্চলের যে লেকগুলো, সেই লেকগুলোতে নুনের প্রাবল্য প্রচুর বেশি, এবং এই সোকাল লেকে যা না জল দেখতে পাবেন তার চেয়ে বেশি নুন। এত নুন এখানে কি করে এলো? নুন তো থাকে সমুদ্রের জলে, এখানকার জলে এত নুন কি করে এলো সেটা আমি প্যাংগং লেকের যে ভিডিও সেখানে সেটা বলেছি আপনাদের। সেই ভিডিওর লিঙ্ক আই বাটনে এবং নিজের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। দুধারে ধুধু বালি, ন্যাড়া পাহাড় বাদামি রঙের, আর সামনে সোকাল লেকে। এই সোকাল লেকের পাশে আপনারা যদি চান তাহলে কিন্তু একটা রাত কাটাতে পারেন। কিছু কটেজ সে আছে, কিন্তু ওই ব্যবস্থাপনা খুবই সাধারণ মানের। বেশ কিছু সুইচ টেন্ট সেটাও রয়েছে। এই দেখুন, এই বাঁ দিকে সাদা সাদা এইগুলো হচ্ছে সুইচ টেন্ট। এই রাস্তা ধরে আর কিছুক্ষণ এগোলেই হচ্ছে দেব্রিং। দেব্রিং মানে হচ্ছে আমরা এসে পৌঁছবো লেহ মানালি হাইওয়ের উপরে, এবং সেখানে আমাদের গাড়িটা চেঞ্জ হয়ে যাবে। যে গাড়িতে আমরা শ্রীনগর থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম, সেই গাড়ি তো আমাদের লেতে এতদিন আমাদের জন্য অপেক্ষা করছিল। তারা আজকে লে থেকে যাত্রা শুরু করেছে, তারা পৌঁছে যাবে দেব্রিংয়ে। আমরা সেই গাড়িতে মানালি পর্যন্ত যাব। পৌঁছে গেছি আমরা লেহ মানালি হাইওয়ের উপরে দেব্রিং। আমাদের গাড়িগুলো এখানেই দাঁড়িয়ে রয়েছে, ওই সামনের দিকে হচ্ছে লেহ। এইখান দিয়ে সোকাল লেকের জন্য বেঁকে দিতে হয়, রোড মার্ক করা আছে। পাম এখান থেকে 42 কিলোমিটার, সার্চু 118, মানালি 296 কিলোমিটার। দেব্রিং থেকে আমরা এখন যাত্রা শুরু করলাম জিসপার দিকে। আমরা তো সোমোরেডি লেক হয়ে আসছি। সোমোরেডি লেক হয়ে আসার ফলে আমরা তাংলাংলা পাস সেটা কিন্তু আমরা পাইনি। যারা লে থেকে ডাইরেক্ট জিসপা আসছেন তারা কিন্তু তাংলাংলা পাস পেরিয়ে তারপরে এই দেব্রিংয়ে পৌঁছাবেন। তাই তাংলাংলা পাস আমরা কিন্তু দেখতে পেলাম না। এই রুটের সব থেকে উঁচু, আজকের দিনে সব থেকে উঁচু পাস ছিল তাংলাংলা পাস, প্রায় 17,500 ফুট উচ্চতা। পেছনে আমরা ওই যে পাহাড়গুলো, বরফ ঢাকা পাহাড়গুলো, ওগুলোই হচ্ছে তাংলাংলা পাস। আমাদের সামনে এরপরে যে পাসটা আসবে সেটা হচ্ছে লাচুংলা, নাকিলা এবং বারালাচা, এই তিনটা আমরা ক্রস করব। আর তার সাথে আগে হলে রোটাংলা, সেটাও আমরা পাস করতাম, কিন্তু এখন তো আর রোটাংলা ক্রস করতে হয় না, তার বদলে হয়ে গেছে অটল টানেল, সেটা আমরা আগামীকাল ক্রস করব। ওই দেখুন, ওখানে প্রচুর কিয়াং চড়ছে। আমরা এসে পৌঁছেছি পাং। নিচে দিয়ে বয়ে যাচ্ছে একটা নদী, মোরি রিভার। বায়ুর ঘর্ষণে এখানে কি সুন্দর সুন্দর সব কারুকার্য তৈরি হয়েছে, প্রকৃতির নিজের হাতে তৈরি ভাস্কর্য। এই যে লোকালিটি, এটা নাম পাং। 15,280 ফুট উচ্চতায় অবস্থিত এই পাং। বায়ুর ঘর্ষণে এবং তার সাথে বরফ যখন গলে যায় তার ঘর্ষণ, এই দুয়ে মিলে, মানে বরফের ঘর্ষণ এবং তারপরে বায়ুর ঘর্ষণ, এই দুই মিলে তৈরি হয়েছে এই অদ্ভুত সুন্দর ল্যান্ডস্কেপ। মাস গেলে আমরা ট্যাক্স কাটিয়ে তো মাইনে নিই। এখানে রাস্তা তৈরির কাজ চলছে, কিছু কিছু জায়গায় পিচ হয়েছে, আবার কিছু কিছু জায়গায় পিচ হওয়া বাকি আছে। মিলিয়ে মিশিয়ে রাস্তা, কিন্তু আগের বারের থেকে রাস্তা অনেক ভালো হয়ে গেছে। আগের বার কোনো পিচের চিহ্ন মাত্র ছিল না। আজকে মে মাসের 30 তারিখ,
সামনে যে নদীটা, সেই নদীর জল পুরো বরফ হয়ে আছে, পুরো বরফের এরকম লেয়ার জমে রয়েছে। রাস্তার দুধারে প্রচুর বরফ জানান দিচ্ছে আমরা লাচুংলার দিকে এগিয়ে চলেছি। লাচুংলা এখান থেকে আর কিছুটা দূরে 16,600 ফুট উচ্চতায় অবস্থিত লাচুংলা। তাংলাংলা পাসের আগে এখানে রাস্তাটা কিন্তু খুব খারাপ। সামনের লরিটা মনে হচ্ছে ফেসে গেছে। যাক, বেরিয়ে গেছে। নিচে একটা গাড়ির অবস্থা দেখুন, ওই দেখুন, যে সামনে যে ত্রিভুজের মতো দেখা যাচ্ছে হলুদ রঙের, ওটাই হচ্ছে লাচুংলা, 16,600 ফুট উচ্চতা। লাচুংলা 16,616 ফুট উচ্চতায়। আজকে আমাদের এটা দ্বিতীয় উচ্চতম পাস। তাংলাংলা সেটা যারা লে হয়ে গেছে তাংলাংলা তারা ক্রস করেছে, আমরা কিন্তু তাংলাংলা পাইনি। এই পথে সেটাই সবচেয়ে উঁচু পাস, 16,600 ফুট। এক্স্যাক্টলি বলতে হয় 16,616 ফুট উচ্চতায় লে মানালি হাইওয়ের উপরে। তবে 2019 সালে এটা এসেছিলাম জুন মাসের 16-17 তারিখ করে হবে, এক্স্যাক্ট ডেটটা আমার মনে পড়ছে না। তখন কিন্তু এই জায়গাটা বরফে পুরো ভর্তি ছিল। এবার প্রায় 1 মাস আগে কিন্তু বরফ সেই তুলনায় কিছুই নেই। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আবার একদম বরফের ছুটি চালাচ্ছে কেউ মনে হচ্ছে, এরকম প্রচণ্ড হাওয়া দিচ্ছে। বরফের দেওয়ালের মাঝখান দিয়ে পেরিয়ে গেল। আশা করছি এর থেকে অনেক বেশি বরফ আমরা পাবো বারালাচা পাসে। বারালাচা পাসের হাইট যদিও এর থেকে অনেক কম, 16,040 ফিট, কিন্তু বরফ ওখানে অনেক বেশি। রাস্তা তৈরির কাজ জোর কদমে চলছে, জোর কদমে। দেখুন বাঁ দিকে আবার একটা গাড়ি উল্টে পড়েছে। এটা বেশ অনেক দিন হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এই দেখুন, 15,447 ফিট পেরিয়ে গেলাম নাকি লাপাস। এক ফোঁটাও বরফ এখানে নেই। আজকে 30শে মে 2025। আবার একটা ট্রাক, ওইখানে একটা ট্রাক এরকম উল্টে পড়ে রয়েছে, এখানেই আমরা সাইড দেওয়ার জন্য দাঁড়িয়েছি। কি অবস্থা, এক পা লাইবেক্স, এক দল আইবেক্স। এক দল আইবেক্স, গোটা 20। আমরা একটু কাছে যেতে পারতাম, তাহলে হয়তো পালিয়ে যেতাম। এদিকের আকাশটা মনে হচ্ছে যেন একটু বেশি ভালো। ওইদিকে যেরকম ঘোলাটে ছিল, এখানে কিন্তু নীল আকাশ দেখা যাচ্ছে। দেখা যাক বারালাচাতে আমরা ওয়েদার কেমন পাই। বারালাচার আগে আসবে সারচু, সেখানে আমরা লাঞ্চ করব, তারপরে ক্রস করব বারালাচা। সারচু এখান থেকে আরও 36 কিলোমিটার। এই পাহাড়ের উপর থেকে ওই নিচে রিভার বেড পর্যন্ত আমরা পাক খেতে খেতে নিচে নামবো। এরকম মোট 21টা পাক আছে। এই পাকগুলোর নাম গাটালুপস। এই দেখো এখানেও আইবেক্স রয়েছে। এই গাটালুপ শেষ হলো, ওই যে নিচে দেখা যাচ্ছে সরফ নদী। সরফ নদীর জল উপরে যেহেতু আকাশ নীল আকাশ রয়েছে, তুতে কালারের জল, খুব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর। এই পুরো গাটালুপ জুড়েই রাস্তা খুব সরু। একটা গাড়ি এলে অন্য গাড়িকে, বিশেষ করে লরি যদি আসে, অন্য গাড়িকে পাশে এরকম করে দাঁড়িয়ে যেতে হয়।
আমাদের আরেকটা গাড়ি, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আরেকটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আরও দুটো ছোট গাড়ি ওখানে দাঁড়িয়ে রয়েছে। ওই সামনের যে গাড়িটা সেটা যখন মুভ করবে বুঝতে পারবো ওই দিক থেকে লরি আসা শেষ হয়েছে। আর এখন যেন লরিগুলো পর এসেই চলেছে। হ্যাঁ, ওই যে সামনের গাড়ি নড়েছে, তাহলে যাই হোক রাস্তা ক্লিয়ার। এই লরিটা পেরোলো, এবার আমাদের গাড়ি ছাড়বে। আমাদের ড্রাইভার একটা গল্প বললেন, এই পাহাড়ে একজন ড্রাইভার জল চেয়েছিল, তো জল খেতে না পেয়ে মারা গেছিল। তো সেই ড্রাইভারের জন্য এখনও অন্য যে ড্রাইভাররা এইদিকে যায় তারা জলের বোতল এখানে ফেলে। এই যে ব্রিজটা পেরিয়ে এলাম, এটার নাম হচ্ছে হুইস্কি ব্রিজ, তার সামনে আছে ব্র্যান্ডি ব্রিজ। এই হুইস্কি ব্রিজ পেরোনোর পর থেকেই কিন্তু রাস্তা ভালো হয়ে গেল। পেটে একদম পড়লে আর কি যেরকম হয়, গাড়ি সাঁসা করে ছুটতে আরম্ভ করলো। ব্র্যান্ডি ব্রিজ যেটা, এই দেখুন, এটা তো তুললেন, কিন্তু উপর থেকে পাথর গড়িয়ে এসে একদিকের লেনটাকে প্রায় বন্ধই করে দিয়েছে। এবং সেটা এক জায়গায় নয়, মাঝে মাঝে বেশ অনেক জায়গায়। এই ব্রিজের নাম হচ্ছে টুইং ব্রিজ। আমরা পৌঁছে গেছি সারচু। সামনে ওদিকে যে পাহাড়গুলো, ওগুলো হচ্ছে বারলাচা পাসে। খেয়ে দিয়ে এই বারলাচা পাস আমরা টপকাবো। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া। ভেতরে বাচ্চা এবং মেয়েরা বসেছে, আমরা বাইরে বসেছি। মেনুতে আজকে আছে পিস পোলাও, আর তার সাথে কি ড্রাই চিলি চিকেন। ব্যাস, সত্যি কি দারুণ ল্যান্ডস্কেপ। এখানে আমরা লাঞ্চ সারলাম, ওপাশে টয়লেট। আর এখান থেকে সামনে গিয়ে একটা ব্রিজ পেরোবো। অফিসিয়ালি এই বারালাচা চেকপোস্ট পেরিয়ে, মানে ওদিক থেকে যারা এদিকে আসবেন তারা হিমাচল থেকে প্রবেশ করবেন লাদাখে। যদিও জিওগ্রাফিক্যালি বারালাচা পাস পেরোনোর সাথে সাথেই লাহুল স্পিতি ভ্যালি শেষ হবে, শুরু হয়ে যাবে লাদাখ। বারালাচা চেকপোস্ট, এখানে আমাদের গাড়ির সব ডিটেলস এন্ট্রি হবে। এন্ট্রি করে আমরা অফিসিয়ালি প্রবেশ করব হিমাচলের লাহুল স্পিতি জেলায়। এই যে চেকপোস্ট, এটাই অফিসিয়ালি লাদাখ আর হিমাচল তার বাউন্ডারি। ব্যাস, আমরা প্রবেশ করলাম হিমাচলে। এটা হচ্ছে লাহুল স্পিতি চেকপোস্ট। এই সারচু চেকপোস্ট থেকে বারালাচা পাস দূরত্ব হচ্ছে 33 কিলোমিটার। থাকার জন্য এখানে কিন্তু অনেক টেন্ট আছে, এই দেখুন পর টেন্ট। এখানে থাকার ভালো অ্যাকোমোডেশন কিন্তু নেই। শুরু হলো বারালাচা পাস। নিচে থেকে ধীরে ধীরে আমরা 16,040 ফুট উচ্চতায় উঠব। এটাই হচ্ছে বারালাচা পাসের উচ্চতা বা হাইট। গত বছর এইখান দিয়েই উঠে এসেছিলাম। এই রাস্তাগুলোতে তো কত বরফ ছিল, আর এবার এক ফোঁটা বরফ নেই। গত বছরের থেকে 7 দিন আগে আমরা এবার এসেছি। কি জানি এবার বছর বরফ এত কম কেন। বরফের পাঁচিল, চীনের পাঁচিলের মতো বরফের পাঁচিল। দুপাশে বরফের দেওয়াল, আর মাঝখান দিয়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। এই হলো বারালাচা পাস। পুরো লাদাখ ট্যুরে কোথাও যদি বরফ না পাওয়া যায়, এই বারালাচা পাসে বরফ কিন্তু পাওয়া যাবেই। সব ট্যুরিস্ট এখানে নেমে পড়েছে।
अरे ठीक है पक्का ही है 30 মে 2025 দাঁড়িয়ে রয়েছি বারালাচা পাসে। চারিদিকে শুধু বরফ বরফ আর বরফ, শুদ্ধ বরফ। গোটা লাদাখ জুড়ে এই বারালাচা পাস বরফের জন্য আপনাকে হতাশ করবে না, এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন। এই যে বারালাচা পাস 16,040 ফুট উচ্চতায়, তার ওপাশটায় হচ্ছে লাহুল ভ্যালি, আর এই বারালাচা পাসের এপাশটায় শুরু হচ্ছে জিওগ্রাফিক্যালি লাদাখ, কিন্তু অফিসিয়ালি লাদাখ শুরু হচ্ছে ওই সাতচুর যে চেকপোস্ট তারপর থেকে। প্রচুর বরফ, প্রচুর বরফ, হাওয়া দিচ্ছে, সেই সাথে কনকন কনকন করছে। রফিক ভাই বারালাচা পাসের ভিডিও করছে। এই যে বারালাচা পাসের যে সাইন বোর্ডটা, সেটা কিন্তু এই সামনেটায়। এই হচ্ছে বারালাচা পাসের এই যে সাইন বোর্ডটা। অনেক গাড়ি এখানেও দাঁড়িয়েছে, এখানেও প্রচুর বরফ। 16,040 ফুট উচ্চতায় বারালাচা পাস। পুরো স্বর্গের ভিতর দিয়ে যাচ্ছে গাড়ি। এই সুরজতাল থেকে বেরোচ্ছে ভাগা নদী, আর চন্দ্রতাল থেকে বেরোচ্ছে চন্দ্র নদী। এই দুটো একসাথে তান্ডিতে গিয়ে মিশছে, তৈরি হচ্ছে চন্দ্রভাগা নদী, যেটাকে আমরা চেনাব নামে চিনি। এই হচ্ছে সুরজতালের সাইনেজ। বারালাচা পাস ক্রস করার 5 কিলোমিটার পরেই সুরজতাল। বছরের এই সময় বরফে ভর্তি হয়ে থাকে, কিন্তু এবছর বরফ অনেক গলে গেছে। শুধু মাঝখানে যে সাদা মতো যে জায়গাটা, ওইখানটায় বরফ আছে, বাকি জায়গাগুলো কিন্তু জল হয়ে গেছে। অপূর্ব সুন্দর লাগছে। পরন্ত বিকেলের আলো এসে পড়েছে সুরজতালে। সুরজতালকে বিদায় জানিয়ে আমরা এখন এগিয়ে চলেছি জিসপার দিকে, কিন্তু তার আগে আমরা আরও একটা ছোট্ট লেক দেখাবো, যেটাকে বলা হয় দীপক তাল। তার শেপটা হচ্ছে দীপক, মানে প্রদীপের মতো, সেই জন্য তাকে বলা হয় দীপক তাল। দুপাশের আইস ওয়ালটা একবার দেখুন, মাঝখান দিয়ে চলেছে গাড়ি, ধপধপে সাদা বরফের প্রাচীর। বরফ গলা জল। বারালাচা পাস থেকে আমরা অনেকখানি নিচে নেমে এসেছি। এখান থেকে আর মাত্র 12 কিলোমিটার দূরে হচ্ছে জিংজিংবার। জিংজিংবার মানে হচ্ছে বারালাচা পাস যখন বরফের জন্য বন্ধ থাকে, তখন লাহুল ভ্যালির যে ট্যুরিস্ট, তাদেরকে ওই জিংজিংবার পর্যন্ত অ্যালাউ করা হয়। অবশ্যই যদি বরফ আরও বেশি থাকে, তখন দারচা ব্রিজ পর্যন্ত অ্যালাউ করা হয়। এরকম নির্ভর করছে কতটা বরফ পড়বে তার উপরে। তো এই জিংজিংবার, যেটা বারালাচার প্রবেশ পথ বলা যায়, সেই জিংজিংবার হচ্ছে এখান থেকে আরও 12 কিলোমিটার, কিছুটা চলে এসেছি আমরা 11 কিলোমিটারের কাছাকাছি। জিংজিংবার ক্যাফে অ্যান্ড হোমস্টে। এই হচ্ছে জিংজিংবার। ये सिंकुला पास के लिए जाते हैं ना। हाँ, 39 কিলোমিটার। এই যে এইখানে রাস্তাটা এদিকে গেল দারচার, এখান থেকে দারচা ব্রিজ নিজে, তার উপরে এই যে রাস্তাটা 39 কিলোমিটার দূরে হচ্ছে সিঙ্কুলা পাস, আর এটা হচ্ছে দারচা চেকপোস্ট। দারচা ব্রিজ লে মানালি হাইওয়ের উপরে। আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের হোটেল আইবেক্স। আর মিনিট 3 সময় লাগবে, 3-4 মিনিট।
এই হচ্ছে জিসপাতে আমাদের হোটেল আইবেক্স। এই হচ্ছে আইবেক্সের রিসেপশন, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। রুমের যে লটারি, সেই লটারি যে যার মতো করে চাবি উল্টো করে রাখা আছে, চাবি তুলে নিচ্ছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 301। আমাদের রুম নাম্বার হচ্ছে 301। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 301। ফ্লোর স্পেসটা অনেক বড়, বড় খাট, দুদিকে বেড সাইড টেবিল রয়েছে, একটা বড় আয়না, টি টেবিল, বসার জন্য দুটো চেয়ার, টিভি একটা ডেস্কের উপর রাখা আছে, দুদিকে দেওয়াল জোড়া জানলা, কাছের জানলা। ওই যে সামনে দিয়ে বয়ে যাচ্ছে চন্দ্রভাগা নদী। আর এপাশেও একটা জানলা, এপাশে জানলাটার ভিউটা অবশ্য মনে হয় না অতটা ভালো হবে, রাস্তার দিকের ভিউ পাওয়া যাবে। হ্যাঁ, এই রাস্তার দিকের ভিউটা এখান থেকে পাওয়া যাচ্ছে। আর বাথরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, বড় গিজার রয়েছে। গিজার কি চলছে? হ্যাঁ, গিজারের আলো জ্বলে উঠলো। হ্যাঁ, গিজার চলছে। টাওয়েল র্যাক দেওয়া আছে, বেশ ভালো। হোটেল আইবেক্স জিসপা। এই রাত্রিবেলায় আমাদের হোটেলের বারান্দা থেকে জিসপা, আশেপাশে এখানে শুধুমাত্র হোটেলই আছে, সেই হোটেলের আলোগুলো দেখা যাচ্ছে। আর এখান দিয়ে যে চন্দ্রভাগা নদী বয়ে যাচ্ছে তার আওয়াজটাও শোনা যাচ্ছে। কিছুক্ষণ আগে সন্ধ্যাবেলায় রীতিমতো ঝড় হচ্ছিল, একটু কয়েক ফোঁটা বৃষ্টিও হয়েছে। আমাদের হোটেলের করিডোর দিয়ে যাচ্ছে। আমাদের রুমটা হচ্ছে 3 তলায়। আপনারা যখন ব্রেকফাস্ট করতে আসবেন তখন লাগেজগুলো বার করে দেবেন। আজকে রাতে আছে মাটন আর তার সাথে ভাত বা রুটি। আজকে মাটনটা কিন্তু দারুণ টেস্টি ছিল, দারুণ। এই হোটেলটায় বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে বটে, কিন্তু ডাইনিং বা এইসব এরিয়াগুলো কাঁচের জানলা দিয়ে ঘেরা, তো তার ফলে হাওয়া কিন্তু ঢোকে না।